নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। অনেকদিন পরে ক্লাস শুরু হচ্ছে আবার। তো জানো কারণটা তোমরা, আর বলছি না সেই বিষয়গুলো। তো আমরা ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে থিওরি ক্লাস শুরু করেছিলাম, তো সেই ক্লাসের আমাদের ইতিহাস যে সেশনটা চলছে, প্রাচীন যুগের ইতিহাস আমরা পড়ে এসেছি কমপ্লিট, যার প্লেলিস্ট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আজকের এই ক্লাসে আমরা শুরু করব দিল্লির সুলতানি সাম্রাজ্য। ভারতবর্ষে মধ্যযুগের ইতিহাস সম্পর্কে যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় খুঁজে পাবো, যেটি হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্য। অর্থাৎ দিল্লির বুকে সুলতানিরা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তাদের শাসন কার্য পরিচালনা করেছিলেন, এবং যে সমস্ত সম্রাটগণ সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছিলেন, সেই সম্পর্কে থাকছে আজকের এই ক্লাস। তো আজকের এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। এখান থেকে কমপ্লিট থিওরি ইনফরমেশন, তার সাথে এমসিকিউ কি রকম প্রশ্ন আসে তোমরা দেখতে পাবে। আর একটি কথা বলে রাখি, তোমাদের এই ক্লাসটি শুধুমাত্র যে ক্লাসিক পরীক্ষা রাখবে এরকমটা নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটি ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি। তো আজকের আমাদের ক্লাসটা শুরু করবো আমরা দিল্লির সুলতানি সাম্রাজ্য। ওকে, তো সময়টা প্রথমে বলে দিই, 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ দিল্লির বুকে সুলতানি শাসন শুরু হয় 1206 খ্রিস্টাব্দ থেকে। দেখো, যে সময় তরায়নের যুদ্ধ হলো, ফার্স্ট পেরিয়ে সেকেন্ড ব্যাটল যেটা হলো 1191 পর 1192, সে 1192 খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হলেন। কার কাছে? মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হলেন। ওকে, তো মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হওয়ার পর ভারতের ইতিহাসে মুসলিম যুগের সূচনা হলো, এবং 1206 থেকে 1526 এই যে টাইম স্প্যানটা রয়েছে, এই সময়কালটি হচ্ছে দিল্লি সুলতানি শাসনের সময়কাল। মোট 5টি রাজবংশ এখানে শাসন করেছিল। তো সেই 5টি রাজবংশ সম্পর্কে আমাদের এই আজকের আলোচনা শুরু হচ্ছে। তো এখানে প্রথমে একটা লিস্ট আমি দিয়েছি, চার্ট, যে 5টি রাজবংশ কি কি এবং সেখানকার গুরুত্বপূর্ণ শাসকগণ কারা ছিলেন। অনেকেই ছিলেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত রুলার তারা কারা। তো আমরা দিল্লির সুলতানি সাম্রাজ্য শুরু করলে প্রথমেই যাকে দেখতে পাবো সেটা হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি। তারপরে আমরা পেয়ে যাবো কাকে? খলজি বংশকে। তারপরে আমরা ভাবো তুগলক বংশ, তারপরে সৈয়দ বংশ, লোদি বংশ। তো এই 5টি ডাইনেস্টি সম্পর্কে আমাদের কমপ্লিট আলোচনা, যেখানে দাস বংশের হিসাবে কুতুবউদ্দিন আইবক, ইলতুতমিশ, রাজিয়া সুলতানা, বলবন। খিলজি বংশ থেকে জালালউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজি। তুগলক বংশে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক। সৈয়দ বংশ সম্পর্কে খিরিজ খা, আলম শাহ, প্রত্যেকের আমরা জানতে থাকবো। এছাড়া রয়েছে লোদি বংশ, বহুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি। তো চলো আমরা একে একে প্রত্যেকটি ডাইনেস্টি দেখে নিই। প্রথমেই শুরু করব দিল্লি সুলতানি সাম্রাজ্যের বুকে যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে দাস বংশ। 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে এই দাস বংশ সুলতানি সাম্রাজ্যে শাসন করেছিল। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর যে মুসলিম শাসকগণ 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে শাসন করেন, তারা ছিলেন কৃতদাস। কি ছিল তারা? কৃতদাস। কিন্তু পরবর্তীকালে সুলতানের অনুগ্রহ পেয়েছেন, নতুবা সুলতানের সন্তান সন্ততি, সুতরাং এই বংশ দাস বংশ হিসাবে পরিচিত। দাস বংশ ওরফে মামলুক বংশ বলতে পারো, প্রধানত 3টি ছোট ছোট রাজবংশে বা বিভক্ত ছিল। এই 3টি বংশ কি কি স্যার? এই 3টি বংশ হচ্ছে কুতবি বংশ, প্রথম ইলবারি বংশ, দ্বিতীয় ইলবারি বংশ। দেখো, কুতবি বংশ কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠাতা। প্রথম ইলবারি বংশ যদি আমরা বলি, ইলতুতমিশ ছিলেন। দ্বিতীয় ইলবারি বংশের প্রতিষ্ঠাতা যদি দেখি আমরা, তাহলে ছিলেন হচ্ছে বলবন। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে এন্টার করব, পরীক্ষায় কিরকম প্রশ্ন হয়ে বলবো। তো এখানে দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবকের সময়কাল 1206 খ্রিস্টাব্দ থেকে 1210 খ্রিস্টাব্দ। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। প্রথম লাইনে তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। ওকে, নেক্সট দেখো, ইনি মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন বলা হচ্ছে। কার সেনাপতি? মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে দাস হিসাবে ক্রয় করেছিলেন। ওকে, কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন এবং নিজের কর্মগুণ এবং ক্ষমতার বলে তিনি দিল্লির ইন্দ্রপ্রস্থে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। লাহোরে তার রাজধানী স্থাপন করেছিলেন, সুলতান উপাধি ধারণ করেছিলেন এই কুতুবউদ্দিন আইবক। নেক্সট আমরা দেখে নেব কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবককে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হয়। কারণটা হচ্ছে তিনি প্রচুর পরিমাণে দান ধ্যান করতেন, বিশেষ করে মুসলমান লেখকদের 1 লক্ষ কয়েন দান করেছিলেন, যার জন্যই তার নাম হয় লাখ বক্স বা লক্ষ্যদাতা। এই প্রশ্নটি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলও কিন্তু এসছে, তো বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। ওকে, নেক্সট দেখো, হাসান উস নিজামির তিনি পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কোতফুল ইসলাম মসজিদ তৈরি করেন দিল্লিতে, এবং আজমেরে তিনি আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে আড়াই দিন কা ঝোপড়া
কে নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। দেখো প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট। ওকে, চৌগান খেলতে গিয়ে কুতুবউদ্দিন আইবক 1210 খ্রিস্টাব্দে মারা যান। তাহলে 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক মারা যান। ওকে, তাহলে কুতুবউদ্দিন আইবক শেষ। এরপরে কুতুবউদ্দিন আইবকের পরে সিংহাসনে কে আসছে? কুতুবউদ্দিন আইবকের পুত্র হচ্ছে আরাম শাহ 1210 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কিন্তু একদম অকর্মণ্য। কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং বাদাউনের শাসনকর্তা ইলতুৎমিশ এই অকর্মণ্য আরাম শাহকে পরাজিত করে সিংহাসনে বসলেন। এরপর আমরা দেখবো আরাম শাহের পরে ইলতুৎমিশ। তো শামসুদ্দিন ইলতুৎমিশ সময়টা কবে? 1211 থেকে 1236। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। ওকে, তো বলা হচ্ছে দাস বংশের শ্রেষ্ঠ শাসক এবং দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখো তোমাদের বললাম দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক, কিন্তু এখানে কি বলছে? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি তোমাকে প্রশ্ন করে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে হয়ে যাবে ইলতুৎমিশ। যদি তোমাকে প্রশ্ন করে দাস বংশের প্রতিষ্ঠাতা কে, তাহলে হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, দাস বংশের শ্রেষ্ঠ শাসক যদি জিজ্ঞেস করে, হয়ে যাবে ইলতুৎমিশ। ইলবারি তুর্কি ছিলেন। তাহলে ইলতুৎমিশ কে ছিলেন? ইলবারি তুর্কি, তোমাদের প্রথমেই দেখিয়েছি। তাই তার রাজবংশের নাম ছিল ইলবারি তুর্কি বংশ। ওকে, 1211 সালে আরাম শাহকে পরাজিত করেছেন। আরাম শাহকে ছিলেন কুতুবউদ্দিন আইবকের পুত্র, দিয়ে সিংহাসনে বসেন। তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন এবং নাম দেন কি? তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে। ক্লাসে আমরা এর আগে আলোচনা করেছি, ফুড এসআই যারা ক্লাস করেছো সেখানে। কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেন ইলতুৎমিশ। এটা আমাদের পড়ে যে কুতুবউদ্দিন আইবক তো কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু সেই নির্মাণ কার্য কমপ্লিট করেন কে? ইলতুৎমিশ। আজমির শরীফ মসজিদ তৈরি করেছিলেন তিনি। এছাড়াও ইলতুৎমিশ মুদ্রার প্রচলন করেন। কি মুদ্রা স্যার? রূপোর মুদ্রা, যার নাম হচ্ছে টঙ্কা। এইটা তোমাদের পরীক্ষায় আসে। আর তামার মুদ্রা, যার নাম হচ্ছে জিতল। তোমাকে সিম্পল জিজ্ঞেস করবে যে জিতল মুদ্রাটি কে প্রচলন করেন, বা জিতল মুদ্রাটি কিসের ছিল, সোনা, তামা, রূপা নাকি কিসের? এটা তোমাদের পড়ে। ওকে, আচ্ছা, ইকতা প্রথার প্রবর্তন করে, পরীক্ষায় বহুবার এসছে। ইকতা প্রথার প্রবর্তক কে? শামসুদ্দিন ইলতুৎমিশ, বা সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। ওকে, চলো তোমাদের নেক্সট হচ্ছে, দেখো এখানে তিনি 40 জন অভিজাত তুর্কিদের নিয়ে 40 চক্র বা বন্দেগানি চাহেলেগান তৈরি করেছিলেন। তবাকত ই নাসরির লেখক মিনাজু সিরাজ তার সমসাময়িক ছিলেন। 1229 খ্রিস্টাব্দে খলিফা তাকে একটা ফরমান দিয়েছিল, সেখানে বলা হয়েছিল তাকে সুলতান ই আজম বা প্রধান সুলতান। তাহলে সুলতান ই আজম বা প্রধান সুলতান উপাধিতে কাকে ভূষিত করা হয়? ইলতুৎমিশকে। ইলতুৎমিশকে সুউচ্চ মিনারের জন্য বলা হয়, কারণ তিনি দিল্লিতে প্রচুর মিনার, উঁচু উঁচু মিনার নির্মাণ করেছিলেন, তাই। ওকে, তো কমপ্লিট ইনফরমেশন জানলে তোমরা ইলতুৎমিশ সম্পর্কে। ক্লাসটা এখনো শেষ হয়নি, অনেক ক্লাস রয়েছে, অনেক লেন্দি ক্লাস। তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন মাঝখানে আমি সময় দিয়ে দিচ্ছি। যারা পরীক্ষা দিচ্ছ, কি পরীক্ষা স্যার? কম্পিটিটিভ এক্সাম, যে কোনো পরীক্ষা দিতে পারো, বিশেষ করে ক্লাসিক আর মিসলেনিয়াস বা যে কোনো এক্সাম, তাদের জন্য স্ট্যাটিক জিকে অত্যন্ত একটি ভাস্ট জায়গা। তো সেই স্ট্যাটিক জিকের হাতে লেখা সম্পূর্ণ ক্লাস নোট, সফট ম্যাটেরিয়াল আমাদের রয়েছে। মানে এটা নোটবুক আকারে রয়েছে, যারা এখনো সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নিও। এটি সংগ্রহ করার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই নাম্বারে অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপর স্ক্রিনশট দিলেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। এরপর আমরা রকুনুদ্দিন ফিরোজ শাহকে দেখবো। 1236 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র রকুনুদ্দিন ফিরোজ ছিলেন উচ্ছৃঙ্খল, অপদার্থ এবং বিলাসপ্রিয়। তার জন্য তিনি সাম্রাজ্য চালাতে পারেননি। তারপরে এলেন রাজিয়া সুলতান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে এবং মধ্যযুগের ভারতের ইতিহাসে একমাত্র মহিলা শাসক কে? রাজিয়া সুলতান। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। বলা হচ্ছে তিনি ছিলেন মধ্যযুগে ভারতের প্রথম এবং শেষ মহিলা শাসক। তিনি ভাতিন্ডার শাসনকর্তা মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়ার কাছে পরাজিত হন। এরপর সুলতানাকে কিলা মোবারক দুর্গে বন্দী করা হয়। এইটা পরীক্ষায় পড়তে পারে যে সুলতান রাজিয়াকে কোন দুর্গে বন্দী করে রাখা হয়? তো কিলা মোবারক দুর্গে বন্দী করা হয়। পরে তিনি মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়াকে বিয়ে করে নেন, মানে যিনি বন্দী করেছিলেন তাকে তার চালাকি বা তার স্ট্র্যাটেজি, তার যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির দ্বারা তিনি কি করলেন? তাকে বিয়ে করে নিলেন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট 1240 খ্রিস্টাব্দে আলতুনিয়া এবং সুলতান রাজিয়া দিল্লি পুনর্দখলে অগ্রসর হলেন, কিন্তু ইতিমধ্যেই তার ভাই বাহরাম শাহের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনীর হাতে পরাজিত হন এবং তাদেরকে হত্যা করা হয়। কোথায় হত্যা করা হয় এটা পড়তে পারে, তাই আমি দিয়ে দিয়েছি, দেখো হরিয়ানার কৈথালে। তার ভাই মুইজউদ্দিন বাহরাম শাহ তার স্থলাভিষিক্ত হন। ওকে, মানে তারপরে তার সিংহাসনে বসে। নেক্সট আমরা দেখবো বাহরাম শাহ। 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ। রাজিয়ার পর ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহরাম শাহর তুর্কি অভিজাতদের নিয়ে 40 চক্রের সমর্থন সিংহাসনে বসেন। বেশি দিন থাকেন না, 2 বছর ছিলেন। নেক্সট হচ্ছে আলাউদ্দিন মাসুদ শাহ।
বাহরাম শাহকে হত্যা করার পর রকুনুদ্দিন ফিরোজ শাহের পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ দিল্লির সিংহাসনে বসেন। কিন্তু গিয়াসউদ্দিন বলবন ও নাসিরউদ্দিন মাহমুদ শাহের মাতা মালিকাই জাহান সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহকে সিংহাসন প্রতিষ্ঠা করেন 1246 খ্রিস্টাব্দে। ওকে, তো নাসিরউদ্দিন মাহমুদ শাহ তিনি ইলতুৎমিশের জ্যৈষ্ঠ পুত্র। নাসিরউদ্দিনের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহ সিংহাসনে বসেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, তাই তিনি দরবেশি সুলতান নামে পরিচিত ছিলেন। তিনি 1266 সালে মারা যান। ওকে, তাহলে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে এরপর আসবে কে? গিয়াসউদ্দিন বলবন, 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। 1266 খ্রিস্টাব্দে বলবন সিংহাসনে বসেন। তিনি 40 চক্রের ক্ষমতা খর্ব করেন। তিনি বারিদ নামক গুপ্তচর নিয়োগ করেন দেশের খবর রাখার জন্য। তোমাদের এইটা পরীক্ষায় পড়তে পারে। দিওয়ানি আর্জ নামক শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য। তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষায়, দিওয়ানি আর্জ নামক শক্তিশালী সৈন্যবাহিনী কে তৈরি করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। পাইবস এবং সিজদা প্রথা কি? জিজ্ঞেস করতে পারে। বা পাইবস এবং সিজদা প্রথা কে প্রচলন করেন? কোন সুলতান প্রচলন করেন? গিয়াসউদ্দিন বলবন। পাইবস কি স্যার? সম্রাটের পদযুগল চুম্বন। সিজদা কি স্যার? সম্রাটের সামনে নতজানু হওয়া। এটা হচ্ছে সিজদা। তাহলে এগুলো তোমাদের কমপ্লিট থিওরি দেখো পাচ্ছ তোমরা এখান থেকে। এমন কোনো পরীক্ষা নেই যেখানে তোমরা ইনফরমেশন বাদ চলে যাবে, এরকম জায়গা নেই। সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট জায়গা। ওকে, তো বলবন জিল ইল্লাহি বা ঈশ্বরের ছায়া উপাধি ধারণ করেন। নররোজ বা বসন্ত উৎসবের প্রচলন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি পার্সিক সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। আমির খসরুকে বিশেষ আনুকূল্য দেখান। তিনি নিজেকে নিয়াবত ই খুদাই নামে আখ্যায়িত করেন। দেখো প্রত্যেকটি ইনফরমেশন তোমরা পাচ্ছ কিন্তু। এরপরে বলবনের পর কাইকোবাদ, তারপরে দিল্লি সুলতানি সাম্রাজ্যের বুকে দাস বংশ চিরতরে মানে অবলুপ্তি ঘটবে এবং খলজি বংশ প্রতিষ্ঠা হবে। তো এটাই বলা হচ্ছে। কাইকোবাদ 1287 থেকে 1290 খ্রিস্টাব্দ। বলবনের মৃত্যুর পর মূলত দিল্লির প্রবীণ কোতোয়াল ফকিরউদ্দিন উদ্যোগে আমির ওমারহরা বুগরা খানের 17 বছর বয়স্ক পুত্র মুইনুদ্দিন কাইকোবাদকে সিংহাসনে বসানো হয়। কিন্তু খলজিদের হাতে কাইকোবাদ নিহত হয় এবং এর সাথে সাথে ইলবারি তুর্কি বংশের অবসান ঘটে। খলজি বংশের প্রতিষ্ঠা হয় দিল্লি সুলতানি শাসনের ইতিহাসে। তো এইখানে আমরা দাস বংশ শেষ করলাম। এরপরে আমরা শুরু করব খলজি বংশ। তো খলজি রাজবংশী 1290 থেকে 1320। দেখো তোমাদের ডাইরেক্ট প্রশ্ন পড়তে পারে এই সময়গুলো। কোগুলো? এই সময়গুলো 1206 থেকে 1290 আমরা দেখলাম স্লেভ ডাইনেস্টি, তারপরে খলজি বংশ 1290 থেকে 1320। চলো নেক্সট আমরা দেখে নেব কি খলজি রাজবংশ 1290 থেকে 1320। খলজিরা ছিল তুর্কি। তুর্কি কথার অর্থ হচ্ছে কি? যোদ্ধা। তোমাদের এইখান থেকে প্রশ্ন ডাইরেক্ট হতে পারে যে তুর্কি শব্দের অর্থ কি? তুর্কি শব্দের অর্থ হলো যোদ্ধা। আচ্ছা, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে সব থেকে কম শাসন করেছিলেন, মানে শর্টেস্ট টাইম স্প্যান যদি আমরা দেখি 90 মানে প্রায় 30 বছর মতো শাসন করেছিল। তোমাদের এইটা পড়ে। তো এই খলজি রাজবংশ সব থেকে কম টাইম শাসন করেছিল। ওকে, আর সব থেকে বেশি হচ্ছে তুগলক। চলো নেক্সট আমরা দেখবো জালালউদ্দিন খলজি। খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা বা খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি ছিলেন 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত একজন শাসনকর্তা। জালালউদ্দিন খলজিকে দিল্লি সুলতানের ইতিহাসে সবচেয়ে মানবিক সুলতান হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি যুদ্ধ একদমই পছন্দ করতেন না। তিনি কখনো কোনো চোরকে শাস্তি দেননি এবং বিদ্রোহ, বিশেষ করে যারা মুসলিম ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেন না, তিনি একদমই করতেন না। তিনি বলবনের লৌহ রক্তনীতির বিরুদ্ধে ছিলেন, কিন্তু বিদ্রোহের চেষ্টা করার জন্য সিদ্দি মোল্লা নামে একজন সুফি সাধককে হত্যা করেছিলেন তিনি। এইটা তোমাদের পরীক্ষায় পড়ে। সিদ্দি মোল্লার বিরুদ্ধে যিনি ছিলেন একজন ফকির, যিনি ইরান থেকে এসেছিলেন, হাতির পায়ে নিচে চাপা পিষে মারা যান। সিদ্দি মোল্লার ছিলেন একজন পারস্য দার্শনিক। আলাউদ্দিন খলজি জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসনে বসে। মানে জালালউদ্দিন খলজির যে সময়কাল খুব বেশি নেই সেখানে, তো জালালউদ্দিন খলজিকে হত্যা করে সিংহাসনে বসলো আলাউদ্দিন খলজি, তার পুত্র। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি রাজবংশের দ্বিতীয় সুলতান এবং এই রাজবংশের সবচেয়ে শক্তিশালী রাজা। তিনি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 20 বছর রাজত্ব করেছিলেন। খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজিকে হত্যা করার পর তিনি দিল্লির সুলতান হন। আলাউদ্দিন ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একজন যুদ্ধবাজ ব্যক্তি। তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে বলতে পছন্দ করতেন। আর তার আমলে অনেক কিছু উল্লেখযোগ্য ঘটনা বা সংস্কার হয়েছিল, সেইখান থেকে তোমাদের প্রশ্ন আসে। দেখো প্রত্যেকটা জিনিস দিচ্ছে এখানে। তিনি গুজরাট, রণথম্বর, মেওয়ার, মালওয়া, জালোর, ওয়ারঙ্গল, মাদুরাই জয় করেন। তোমাকে এখানে ক্রোনোলজিক্যালি সাজাতে দিতে পারে যে কোনটা আগে জয় করেছিল। তো প্রথমে গুজরাট 1298 খ্রিস্টাব্দ, তারপরে রণথম্বর 1301 খ্রিস্টাব্দ, মেওয়ার 1303 খ্রিস্টাব্দ, মালওয়া 1305 খ্রিস্টাব্দ, জালোর 1311, ওয়ার বেঙ্গল, মাদুরাই। ওকে, নেক্সট হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি শাসনকালে দিওয়ান ই রিয়াসত অত্যন্ত বিশিষ্ট হয়ে ওঠে।
তিনি ঘোরতর স্বৈরতন্ত্রে বিশ্বাস করতেন, স্বৈরতন্ত্রে বিশ্বাস করতেন। কিংশিপ নোজ নো কিংশিপ, এই মতাদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। আলাউদ্দিনের কিছু শাসন সংস্কার আমরা দেখব এখানে। অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, গুপ্তচর বাহিনী পুনর্গঠিত করেন। এছাড়াও মদ্যপান নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এমনকি কোনো অনুষ্ঠানে যদি মদ্যপান করতে হবে তাহলে সেটা আগে পারমিশন নিতে হবে, এরকম ব্যবস্থা ছিল। নগদ অর্থে বেতন দিতে বিশাল সেনাবাহিনী তিনি রাখতেন। দাগ অর্থাৎ ঘোড়ার গায়ে যে চিহ্নিতকরণ সেটা দাগ, হুলিয়া সেনার চিহ্নিতকরণ, চেহারা, সেনাবাহিনীর বিবরণ লিপিবদ্ধ করা ইত্যাদি প্রথার প্রবর্তন করেন। এইখান থেকে তোমাদের কিন্তু মাস্ট প্রশ্ন হয়। নেক্সট দেখো, বাজার নিয়ন্ত্রণ নীতি ব্যবস্থা চালু হয়। তোমাদের প্রশ্ন পড়বে কোন দিল্লি সুলতানি সম্রাট বাজার নিয়ন্ত্রণ নীতি ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খুলজি। শাহানাই মান্ডি নামে রাজকর্মচারী নিয়োগ করা হতো বাজার ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য। আর মুন হিয়ান নামে গুপ্তচর নিয়োগ করা হয় বাজার ব্যবস্থার খবরাখবর দেওয়ার জন্য। কর সংগ্রহের জন্য দেওয়ান ই মুস্তাকরাজ নতুন দপ্তর স্থাপন করা হয়। প্রথম সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি ভূমি পরিমাপ করা, নগদ অর্থে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করার জন্য। আমির খসরু ও মীর হাসান দলভি তার রাজসভা অলঙ্কৃত করেন। তিনি কুতুব মিনারের প্রবেশের স্থানে আলাই দরওয়াজা নির্মাণ করেন। সিরি অর্থাৎ দিল্লিতে নতুন রাজধানী স্থাপন করেন। মালিক কাপুর সেনাপ্রধান ছিলেন। এরপরে আসছে আমরা মুবারক খান। মুবারক খান কে ছিলেন? খলজি বংশেরই। তো মালিক কাফুরের মৃত্যুর পর আলাউদ্দিনের পুত্র কুতুবউদ্দিন মুবারক কারাগার থেকে মুক্ত হয় এবং কিছুদিন শিশু সুলতান সিহাবউদ্দিন ওমেদের প্রতিনিধি রূপে শাসন কার্য পরিচালনা করেন। তারপর শিশু সুলতানকে হত্যা করা হয়, দিয়ে সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে তিনি উদারনীতি গ্রহণ করেন। তিনি আলাউদ্দিনের সমস্ত কঠোর আইন প্রত্যাহার করেছিলেন এবং তার মৃত্যুতে খলজি বংশের অবসান ঘটে। আচ্ছা, খলজি বংশের অবসান শুরু হলো তুগলক বংশ। সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে সব থেকে বেশি সময় ধরে শাসন করেছিল কে? তুগলক বংশ। 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 94 বছর, 94 ইয়ার। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তো মেন শাসকগুলো আমি দিয়েছি এখানে দেখো। তুগলক রাজবংশ, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ খান, আবু বকর শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ, অনেকেই ছিলেন। ওকে, চলো আমরা একে একে দেখে নেব। দেখো, গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ। গাজী মালিক খসরু খানকে হত্যা করে খলজি বংশের অবসান ঘটান এবং তুগলক বংশের সূচনা করে। তাহলে কে? গাজী মালিক কাকে ধ্বংস করে? খলজি বংশের অবসান ঘটান, দিয়ে কি সূচনা করেন? তুগলক বংশ। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাকে গাজী মালিক, যার নাম কি? গিয়াসউদ্দিন তুগলক। তিনি প্রথম সেচের জন্য খাল নির্মাণ করেন, দুর্ভিক্ষ দূরীকরণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন, পুলিশ এবং বিচার বিভাগে নানা রকম সংস্কার করেন, অনাবৃষ্টির সময় তাকবি বা কৃষি ঋণ চালু করেন। তোমাকে জিজ্ঞেস করতে পারে তকবি বা কৃষি ঋণ চালু করেছিলেন কে? বা তকবি একটি কি? কৃষি ঋণ চালু করেছিলেন কে? গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের আমলে দিল্লির নিকট তুগলকাবাদে রাজধানী স্থাপন করেছিলেন। সুফিসন শেখ নিজামুদ্দিন আউলিয়া তার সমসাময়িক ছিলেন। তিনি একটি দুর্ঘটনায় মারা যান। তার অভ্যর্থনা সভায় অ্যাকচুয়ালি মানে যে কাঠের মঞ্চ ছিল সেটা ভেঙে যায়। তারপর তার পুত্র জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে সিংহাসনে বসেন। তো সুলতানি সাম্রাজ্যের বুকে পাগলা রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগলকের সময়কাল হচ্ছে 1325 খ্রিস্টাব্দ থেকে 1351 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কারণ তার যে কর্মকাণ্ড একজন পাগলের মতনই ছিল। তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করলেন প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার দিল্লি স্থানান্তরিত করলেন রাজধানী। প্রতীকী মুদ্রা প্রচলন করলেন 1329 খ্রিস্টাব্দে। তিনি রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রার প্রচলন করলেন, কিন্তু জাল হলো, নকল হলো, ফলে সমস্যা ক্রিয়েট হলো। খোরাসান অভিযান 1329 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক মধ্য এশিয়ার খোরাসান এবং ইরাক জয়ের পরিকল্পনা করলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হল। মরক্কোর পর্যটক তথা অভিযাত্রী ইবন বতুতা, এইটা ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞেস করে ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের সময়। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে রাজস্বের হার তিনি বৃদ্ধি করেছিলেন, ফলে কি হয়েছিল? জনগণ খেপে গিয়েছিল। দেওয়ানি কোহি কৃষি বিভাগের প্রত্যয়ন করেছিলেন তিনি। তো এই সমস্ত প্রশাসনিক সংস্কারগুলো তিনি করেছিলেন। নেক্সট হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তুগলক বংশের ইতিহাসে সেকেন্ড ব্যক্তি ফিরোজ শাহ তুগলক। নগরকোট অভিযানের সময় তিনি নগরকোট রাজগ্রন্থাগার এবং জ্বালামুখী মন্দির থেকে প্রায় 1300 সংস্কৃত পুঁথি দিল্লিতে নিয়ে আসেন। তিনি পুনরায় ইকতা প্রথার প্রবর্তন করেন। ফিরোজ শাহের শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল জানো কি? কৃতদাস ব্যবস্থা। এর জন্য তিনি দিওয়ানি বন্দেগানি নামে দাস বিভাগ শুরু করেছিলেন। তার কাছে 1,80,000 সৈন্য ছিল, দাস ছিল। মানে এটা হিউজ অ্যামাউন্ট অফ স্লেভ যদি আমরা দেখি,
রেখেছিল কে? ফিরোজ শাহ তুগলক। সেচের উন্নতির জন্য অনেকগুলি তিনি খাল খনন করেছিলেন, যেরকম যমুনা খাল হিসার শহরে জ্বালানোর জন্য, শতদ্রু খাল ঘরঘরাতে জ্বালানোর জন্য ইত্যাদি খাল খনন করেছিলেন। এছাড়াও 4টি নতুন শহরে পত্তন করেন, ফিরোজাবাদ, ফতেবাদ, জৌনপুর, হিসার। হিন্দুদের উপর এমনকি ব্রাহ্মণদের উপরও জিজিয়া কর চাপিয়েছিলেন। তোমাদের প্রশ্ন পড়ে জিজিয়া কর কোন সুলতান চালু করেছিলেন? তো হয়ে যাবে কি এখানে? ফিরোজ শাহ তুগলক। ওকে, 28টি দ্রব্য থেকে কর বিলোপ করেছিলেন। তিনি প্রথম সুলতান যিনি সেচ ব্যবস্থার উপর কর আরোপ করেছিলেন। গরিব মুসলমানদের জন্য তিনি বিনামূল্যে দাতব্য চিকিৎসালয় খুলেছিলেন, বিবাহের ব্যবস্থা করেছিলেন, অনাথ এবং বিধবাদের জন্য দেওয়ান ই খয়রাত বিভাগ তৈরি করেছিলেন, জল কর চালু করেন এবং এর নাম দিয়েছিল হাসিল ই শরাব। ওকে, তোমার রাজসভায় উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন কে? তোমার, আচ্ছা, এখানে রাজসভায় উল্লেখযোগ্য ছিল কার? ঐতিহাসিক বারণী ছিলেন যিনি হচ্ছে তারিকি ফিরোজ শাহী লেখক এবং ফতেহ জাহাঙ্গীর লেখক। ওকে, এখান থেকে প্রশ্ন হয়। ফিরোজ শাহর পর তার জ্যেষ্ঠ পুত্র ফতে খাঁর এর পুত্র তুগলক শাহ দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক নাম নিয়ে সিংহাসনে বসলেন। ফিরোজ তুগলকের দ্বিতীয় পুত্র জাফর খান এর পুত্র আবু বকর সিংহাসনে বসলেন। 1390 খ্রিস্টাব্দে সামানা প্রদেশের শাসনকর্তা ফিরোজ শাহ তুগলকের তৃতীয় পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ দিল্লি আক্রমণ করে সিংহাসনে বসলেন। তাহলে এরপর অনেকে সিংহাসনে বসছিলেন কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। 1398 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন রাজত্বকাল সময় খণ্ডের দুর্ধর্ষ বীর তৈমুরলং ভারত আক্রমণ করলেন এবং তৈমুরলংয়ের ভারত আক্রমণের ফলে যুদ্ধে জয়লাভ করলো। তৈমুর পাঞ্জাব অঞ্চল দখল করলো, খিজির খাঁকে শাসনকর্তা নিয়োগ করলো, দিয়ে মধ্য এশিয়ায় ফিরে গেল। 1414 খ্রিস্টাব্দে চীন আক্রমণের সময় তৈমুরলংয়ের মৃত্যু হলো এবং তারপরে ভারতের ইতিহাসে শুরু হলো সৈয়দ বংশ। সময়টা হচ্ছে 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ। মেন 4জন ব্যক্তি ছিলেন যারা সৈয়দ বংশে শাসন করেছিলেন, খিজির খাঁ, মোবারক শাহ, মোহাম্মদ শাহ, আলাম শাহ। চলো আমরা দেখে নিই এখানটায়। ওকে, দেখো আমি একটানা পড়ে যাচ্ছি, আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। প্রত্যেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ক্লাসগুলো নোট ডাউন করবে এবং বারবার ক্লাসগুলোকে রিভিশন দিবে, ঠিক আছে? তাহলে পুরো বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমরা ক্লাসগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। একটু তোমরা ক্লাস দেখো ইউটিউবে, সাবস্ক্রাইব করো না, বন্ধুদের শেয়ার করো না, কিন্তু অবশ্যই তোমরা এগুলো করবে। এগুলো করতে টাকা লাগে না, ফ্রিতে হয়। ওকে, তোমাদের কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে এটুকুই আমাদের চাওয়া যে তোমরা প্রচুর পরিমাণে ক্লাসগুলো দেখো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও, কোথা থেকে কি ভিডিও দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে, অবশ্যই সেগুলো জানিও। ওকে, তাহলে আমাদের ইন্টারাকশনটা ভালো থাকবে ক্লাসের মধ্যে। তো আমরা সৈয়দ বংশ শুরু করছি। এখানে দেখো খিজির খাঁ 1414 খ্রিস্টাব্দ থেকে 1421 খ্রিস্টাব্দ। তোমরা সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ ডাইরেক্ট তোমাদের কোশ্চেন পড়তে পারে এখান থেকে। তৈমুরের ভারতীয় অঞ্চলের প্রতিনিধি এবং মুলতানের শাসনকর্তা দিল্লির সিংহাসন দখল করেন এবং এর ফলে দিল্লিতে তুর্কি শাসনের অবসান হয়, আফগান শাসন প্রতিষ্ঠিত হয়। তার উপাধি ছিল রায়ত ই আলা, অর্থাৎ প্রধান প্রজা। এইখান থেকে আর কিছু পড়তে হবে না, আমি যেগুলো দিয়েছি যাতে পরীক্ষায় আসে আর মতন, মানে এমন কিছু থিওরি প্রচুর পরিমাণে বাড়িয়ে দিইনি, মানে সুবিধা যাতে হয় তোমাদের, একটু সেই ব্যবস্থাটা করেছি। ওকে, নেক্সট হচ্ছে মুবারক শাহ 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ। খিজির খাঁর পর সিংহাসনে বসে তিনি ভাতিন্দা ও দোয়াব অঞ্চলে বিদ্রোহ দমন করে সেখান থেকে কর আদায় করেন। তার রাজত্বকালে ইয়াহিয়া বিন সরহিন্দ তারিকি মোবারক শাহী নামে ফরাসি ভাষায় একটি প্রমাণ্য ইতিহাস গ্রন্থ রচনা করেন। মোহাম্মদ শাহ 1434 থেকে 1445 খ্রিস্টাব্দ। মোবারক শাহের মৃত্যুর পর তার ভাতৃ উত্তা মোহাম্মদ শাহ সিংহাসনে বসে। তার ক্ষমতার অপব্যবহার করলে কি হয়, আমির ওমার অভিজাত বর্গ প্রাদেশিক শাসনকর্তা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর হচ্ছে আলম শাহ 1443 সালে সৈয়দ বংশের শেষ রাজা আলম শাহ সিংহাসনে বসেন। তিনি তার সাম্রাজ্য বহুল লোদীর হাতে তুলে দিয়ে কি করেন তিনি, মানে সৈয়দ বংশের অবসানে সূচনা হয় লোদী বংশের। ঠিক আছে, চলো এরপর আমাদের দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে শেষ যে বংশ সেটা হচ্ছে লোদী বংশ। সেই লোদী বংশ সম্পর্কে আমরা দেখবো, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় অনেক এসছে। ওকে, তারপরে তোমাদের এমসিকিউ করাবো, তারপরেই ক্লাসটি এন্ড হবে। 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ সময় হচ্ছে লোদী বংশ। তো বহুল লোদী হচ্ছে লোদী বংশের প্রতিষ্ঠাতা, সময়কাল 1451 থেকে 1489। লোদীরা ছিল অ্যাকচুয়ালি আফগান বংশীয়। ওকে, সৈয়দের পর দিল্লি সিংহাসনে বসে লোদীরা, তারাই হলো দিল্লির সিংহাসনের প্রথম আফগান। ঠিক আছে, এর আগে তুর্কি ছিল, এরাই হচ্ছে প্রথম আফগান। লোদী বংশের প্রতিষ্ঠাতাকে বহুল লোদী। স্বাধীন চেতনা আফগান সর্দাররা বহুল লোদীকে সুলতানের মর্যাদা দিতে রাজি ছিলেন না অ্যাকচুয়ালি। তারা তাকে আফগান আমিরদের প্রধান বলে মনে করত। কাশী, দোলপুর, গোয়ালিয়র পর্যন্ত সুলতানের আধিপত্য আস্তে আস্তে বিস্তৃত হলো এবং তিনি জনপ্রিয় হলেন। বিদ্যা এবং বিজ্ঞানে তিনি পৃষ্ঠপোষকতা করতেন। তার মৃত্যু হয় 1498-89 খ্রিস্টাব্দে। তারপর সিংহাসনে বসলেন সিকান্দার লোদী, মানে লোদী বংশের দ্বিতীয় শাসক। লোদী বংশের দ্বিতীয় শাসক সিকান্দার লোদী। তুগলক পরবর্তী সময়ে তিনিই ছিলেন
দিল্লির সবচেয়ে শক্তিশালী শাসক বলতে পারো তোমরা। বাংলার পশ্চিম অংশ এবং বিহার জয় করেন। ঢোলপুর, নারওয়ার, চান্দেরি, নাগপুর জয় করেন। নাগরাকোটে জ্বালামুখী মন্দির, মথুরার বিভিন্ন হিন্দু মন্দির ধ্বংস করেন। গাজাই সিকান্দারি বলে 32 সংখ্যার জমি পরিমাপ ব্যবস্থা চালু করেছিলেন এই সিকান্দার লোদি। গুলরুখি ছদ্মনামে ফার্সি ভাষায় কবিতা লিখতেন তিনি। ওকে। কুতুব মিনারের মেরামত করেন সিকান্দার লোদি। তার মৃত্যুর পর তার পুত্র ইব্রাহিম লোদি সিংহাসনে বসেন এবং ইব্রাহিম লোদি এখানে 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন সুলতানি সাম্রাজ্য। পিতার মৃত্যুর পর বিনা বাধায় সিংহাসনে বসেন। পিতার যোগ্যতা এবং দূরদর্শিতা তার মধ্যে ছিল না। শাসন ব্যবস্থার ক্ষমতা রাজ করার জন্য তিনি তাদের সম্পর্কে কঠোর নীতি আনেন। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি, সুলতানের পিতব্য ও গুজরাটের শাসনকর্তা আলম খাঁ লোদি ভারত আক্রমণের জন্য কাবুলের অধিপতি বাবরকে জানালেন আমন্ত্রণ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ শুরু হলো এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হলেন, নিহত হলেন। ভারতের বুকে 3 শতাব্দীর বেশি সময়কাল ধরে চলা দিল্লি সুলতানের পতন ঘটলো এবং শুরু হলো মোগল যুগের। অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য এখানে শেষ হলো। এই পতনের পিছনে কিছু কারণ রয়েছে, মেন কারণগুলো আমি হাইলাইট করেছি এখানে। তারপরে তোমাদের এমসিকিউ বা প্রশ্ন কিরকম পরীক্ষা হয় তোমাদের একবার দেখিয়ে দেবো। সাম্রাজ্যের বিশালতা একটি অন্যতম কারণ দিল্লির সুলতানি সাম্রাজ্য ধ্বংসের পেছনে। নেক্সট কারণ যেটা বলা হচ্ছে জনসমর্থনের অভাব। দেখো, আস্তে আস্তে দিল্লি সুলতানি শাসকগণ যারা ছিল না, তারা শুধুমাত্র সামরিক বলের উপর দাঁড়িয়েছিল। মানুষের মধ্যে যে বিশ্বাস, মানুষের মধ্য থেকে যে সাপোর্ট, সেই ব্যবস্থাটা ছিল না। ঠিক আছে, জনগণের কোনো আনুগত্য ছিল না এক কথায়। আলাউদ্দিনের পরবর্তী শাসকরা ছিলেন দুর্বল চিত্ত, বিলাসপ্রিয়, নীতিবোধহীন। সেনাবাহিনী কালক্রমে গৌরব হারিয়ে ফেলা। অভিজাত শ্রেণী ছিল দিল্লি সুলতানি স্তম্ভ শুরু করে, কিন্তু ধীরে ধীরে কি হয়, অভিজাত শ্রেণী দুর্নীতিগ্রস্ত, বিলাসপ্রিয়, ক্ষমতালোভী, ষড়যন্ত্র পরায়ণ হয়ে ওঠে। এবং মোহাম্মদ বিন তুগলক তো রয়েছে পাগলা রাজা। বিভিন্ন নীতি গ্রহণের ফলে জনগণ ক্ষুব্ধ হয়। এছাড়াও ফিরোজ শাহের অপদার্থতা রয়েছে, সুলতানদের ধর্মীয় নীতি গ্রহণ, হিন্দু বিদ্বেষ। এই সমস্ত কারণগুলি বলা হচ্ছে যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসের বা পতনের কারণ। চলো এরপর তোমাদের প্রশ্ন দেখায় কিরকম প্রশ্ন হয়। তো তোমাদের দেখো, প্রথমে একটা প্রশ্ন রেখেছি, আশা করছি তোমরা এই প্রশ্নগুলো অ্যাটেম্প করতে পারবে কারণ ক্লাসটা করে এলে। ওকে, তো প্রত্যেকে চেষ্টা করো অ্যাটেম্প করার, কমেন্ট সেকশনে অ্যান্সার দিবে। 1299 থেকে 1301 সালে মঙ্গলরা যখন আক্রমণ করেছিল তখন দিল্লির সুলতান কে ছিল? বলেছিলাম সালগুলো মনে রাখতে হবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আলাউদ্দিন খিলজি। তোমাদের এরকমই প্রশ্ন হয়। দিওয়ান আই আরাজ মূলত সুলতানদের অধীনে এর বিভাগ ছিল। কিসের বিভাগ এটা? সামরিক সেবা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তারিখ ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে? তারিখ ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বারনি। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপকারী দিল্লির সুলতান কে ছিলেন? অর্থাৎ জিজিয়া করকে চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। অপশন সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন শাসক জিতল নামে তাম্র মুদ্রা জারি করেছিলেন? তোমাদের ক্লাস নেওয়ার সময় বলেছিলাম আমি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জিতল নামক মুদ্রা ইলতুৎমিশ করেছিলেন, আর টঙ্কা নামক রূপার মুদ্রাও ইলতুৎমিশ। চলো পরবর্তী প্রশ্ন, দিল্লি সালতানাতের কোন রাজবংশ সবচেয়ে কম সময়ের জন্য শাসন করেছিল? তোমাদের বললাম একটু আগে যে পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে। তো খিলজি বংশ হয়ে যাবে। সব থেকে বেশি হলে কি হতো? তুগলক হতো। নেক্সট, আমির খসরু কার দরবারে একজন বিখ্যাত কবি ছিলেন? ইব্রাহিম লোদি, শাহজাহান, আকবর নাকি আলাউদ্দিন খিলজি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কি আমির খসরু আলাউদ্দিন খলজির একজন বিখ্যাত কে ছিলেন? কবি ছিলেন। এছাড়াও আলাউদ্দিন খলজির দরবারে যিনি ছিলেন আমির খসরু, তার অনেকগুলো বই রয়েছে, যেমন নুহ সিফির, ওকে, তুগলক নামা, খাজাইন উল ফতুহ, এগুলো হচ্ছে আমির খসরুর লেখা বই। নেক্সট, নিচের কোন শাসক আড়াই দিন কা ঝোপড়া নামে মসজিদটি নির্মাণ করেছিলেন? তো কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। তো এই হচ্ছে কমপ্লিট ক্লাস। ভারতের মধ্যযুগের ইতিহাসে আমরা দিল্লি সুলতানি সাম্রাজ্য একটি ক্লাসে তোমাদের ম্যারাথন আকারে কমপ্লিট করে দিলাম। এই ক্লাসটি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী হবে। তো এরকম বিভিন্ন ক্লাসের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি ম্যাগাজিন পিডিএফ পেতে, প্রত্যেক দিন কুইজ পার্টিসিপেশন করতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, ক্লাসটি যদি ভালো লেগেছে প্রত্যেকে লাইক করো, একটু বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। নোটিফিকেশন অন করে রাখলে সমস্ত ক্লাস ছাড়লে তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।